আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অর্থাৎ কেমিক্যাল বন্ড। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ নবম ও দশম শ্রেণীর জন্য প্রথম গুরুত্বের বিবেচনায় প্রথম অধ্যায়টি হচ্ছে পর্যায় সারণী এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে রাসায়নিক বন্ধন। তাই এই পর্যায় সারণী রাসায়নিক বন্ধন অধ্যায়টা যদি কেউ ভালোভাবে বোঝে তাহলে তার বাকি অধ্যায়গুলো বুঝতে কোনো সমস্যাই হবে না। আর এই অধ্যায় থেকে আজ আমি আলোচনা করব অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সবশেষে আলোচনা করব অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক সংকোচন সম্পর্কে। প্রথমে আমি আলোচনা করব অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম আর অষ্টক তত্ত্ব কিন্তু বা অষ্টক সূত্র কিন্তু এক বিষয়ে নয়। অষ্টক নিয়ম হচ্ছে পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের যে পদ্ধতি তাকেই বলা হয় অষ্টক নিয়ম। অর্থাৎ অষ্টক নিয়মে প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ার করে অষ্টক পূর্ণ করবে। যদি দুইটি পরমাণু থাকে, প্রথম পরমাণু অষ্টক পূর্ণ করবে, দ্বিতীয় পরমাণু অষ্টক পূরণ করবে এবং তারা এক যৌগ গঠন করবে। এই যে যৌগ গঠনের পদ্ধতি, এটি হচ্ছে অষ্টক নিয়ম। আমি একটু উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যেমন সোডিয়াম, আমরা সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়াম একটি মৌল যার প্রথম শক্তিস্তর রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তর রয়েছে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তিস্তর রয়েছে 1টি ইলেকট্রন। একইভাবে ক্লোরিন একটি পরমাণু যার প্রথম স্তর রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শেলে রয়েছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শেলে রয়েছে 60টি ইলেকট্রন। আর যেহেতু সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু এবং সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে 1টি ইলেকট্রন রয়েছে, 1টি ইলেকট্রন সে ত্যাগ করবে এবং অষ্টক পূর্ণ করবে। একইভাবে ক্লোরিনের শেষে রয়েছে 60টি ইলেকট্রন, সে 1টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তাই এক্ষেত্রে সোডিয়াম তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটি কী করবে? ত্যাগ করবে। ত্যাগ করে কি হবে? যখন সোডিয়াম তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়ামের প্রথম শেলেতে 2টিই থাকবে আর দ্বিতীয় শেল হয়ে যাবে কয়টি ইলেকট্রন? 8টি ইলেকট্রন। আর সোডিয়াম তখন ধনাত্মক আয়নে পরিণত হবে, অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আয়ন হবে। অন্যদিকে ক্লোরিন সে 1টি ইলেকট্রন গ্রহণ করবে এবং ক্লোরিনের প্রথম শেলে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শেলে পূর্বের ন্যায় 8টি ইলেকট্রন আর সর্বশেষ শেলে ছিল 60টি ইলেকট্রন। সে 1টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে কী করবে? এখানে 1টি ইলেকট্রন আসার কারণে এটি কী হবে? অষ্টক পূর্ণ হবে। আমি একটু গাঢ় করে দিচ্ছি, অষ্টক পূর্ণ হলো। আর এই ক্লোরিন এই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইভাবে উৎপন্ন সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তাহলে দেখা গেল যে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনের সময় সোডিয়াম তার সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয় এবং তার সর্বশেষ শেলে 8টি ইলেকট্রন থাকে এবং ক্লোরিন শেষ 1টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার সর্বশেষ শেলে 8টি ইলেকট্রন হয়। তাহলে কি হলো? এখানে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন একটি পরমাণু। সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সে অষ্টক পূর্ণ করলো। একইভাবে ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে নিষ্ক্রিয় মৌল, সোডিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিয়মিত ইলেকট্রন কাঠামো অর্জন করে আর ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে যৌগ গঠন করে। এই যে যৌগ গঠনের এই পদ্ধতিকে মূলত কি বলে? অষ্টক নিয়ম বলে। এরপরে আমরা আলোচনা করব দুইয়ের নিয়ম সম্পর্কে। তবে অষ্টক নিয়মের তুলনায় দুইয়ের নিয়ম বর্তমান সময়ে অধিক গুরুত্বপূর্ণ। আর দুইয়ের নিয়মটি কি? দুইয়ের নিয়মটি হচ্ছে অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে
এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকার যে পদ্ধতি তাকে বলা হয় দুইয়ের নিয়ম। অর্থাৎ যে কোনো অণু এবং তার সর্বশেষ শক্তি স্তরে এক অথবা একাধিক জোড়া ইলেকট্রন থাকার যে নিয়ম, যে পদ্ধতি, সেটাই হচ্ছে দুইয়ের নিয়ম। আমরা যে একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি, সেটি হচ্ছে মিথেন। মিথেন অণুতে আমরা জানি কার্বনের সর্বশেষ শেলে রয়েছে কয়টি ইলেকট্রন? সর্বশেষ রয়েছে 4টি ইলেকট্রন, এবং কার্বন 4টি হাইড্রোজেন পরমাণু থেকে 4টি ইলেকট্রন শেয়ার করে সে অষ্টক পূর্ণ করে, এবং প্রতিটা হাইড্রোজেন কার্বন থেকে একটি ইলেকট্রন শেয়ার করে সে দ্বিত্ব পূর্ণ করে। তার মানে হচ্ছে, তাহলে এখানে আমরা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং এক্ষেত্রেও হাইড্রোজেন, এক্ষেত্রেও হাইড্রোজেন। দেখা গেল যে হাইড্রোজেন কার্বন থেকে একটি ইলেকট্রন শেয়ার করলো, আর হাইড্রোজেন তার ইলেকট্রন শেয়ার করলো কার্বনের সাথে। প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করলো, এবং শেয়ারের পর দেখা গেল কার্বন অষ্টক পূর্ণ করলো, কিন্তু হাইড্রোজেন দ্বিত্ব পূর্ণ করলো। কিন্তু তুমি একটু খেয়াল করলে দেখবে যে কার্বনের শেষ শক্তি স্তর রয়েছে কয় জোড়া ইলেকট্রন? 1, 2, 3, 4 জোড়া ইলেকট্রন। অর্থাৎ দুইয়ের নিয়ম অনুযায়ী এখানে সর্বশেষ শক্তি স্তরে আবার প্রতিটা হাইড্রোজেনের শেষে করে রয়েছে 1 জোড়া ইলেকট্রন, আর কার্বনের শেষে রয়েছে 4 জোড়া ইলেকট্রন। তার মানে দুইয়ের নিয়মের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন জোড় এক বা একাধিক হতে পারে। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি কত? 4। তার প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে 7টি ইলেকট্রন। আমরা সর্বশেষ শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন থাকে, তাহলে আমরা সর্বশেষ শেলটায় অঙ্কন করি। আমরা 7টি ইলেকট্রন এখানে দিয়ে দিলাম, এবং এখানে 1টি ইলেকট্রন দিলাম। তার মানে ক্লোরিন বেরিলিয়ামের সঙ্গে 1টি ইলেকট্রন শেয়ার করে। এভাবে আরেকটি ক্লোরিন একইভাবে বেরিলিয়ামের সাথে আরেকটি ইলেকট্রন কী করবে? শেয়ার করবে। তাহলে যৌগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেরিলিয়াম 2টি ক্লোরিন পরমাণু থেকে 2টি ইলেকট্রন শেয়ার করে, এবং প্রতিটা ক্লোরিন পরমাণু বেরিলিয়াম থেকে 1টি করে ইলেকট্রন শেয়ার করে। তার মানে বেরিলিয়ামের শেষে রয়েছে 2 জোড়া ইলেকট্রন, এবং প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর শেষে রয়েছে 1, 2, 3, 4 জোড়া ইলেকট্রন। এক্ষেত্রে বেরিলিয়াম কিন্তু অষ্টক পূর্ণ করেনি। কিন্তু তাহলে এটা কীভাবে যৌগ গঠন করলো? অষ্টকের নিয়মে না দুইয়ের নিয়মে? অবশ্যই দুইয়ের নিয়মে, কারণ দুইয়ের নিয়মে বেরিলিয়ামের শেষে রয়েছে 2 জোড়া ইলেকট্রন, আর ক্লোরিন অষ্টক নিয়মেও যৌগ গঠন করছে, প্লাস এটা দুইয়ের নিয়মেও প্রযোজ্য, কারণ এখানে ক্লোরিনের সর্বশেষ শক্তি রয়েছে 4 জোড়া ইলেকট্রন। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, BF3। এক্ষেত্রে বোরনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে কয়টি ইলেকট্রন? প্রথম শেলে 2টি, সর্বশেষ শেলে রয়েছে 3টি ইলেকট্রন। এবং আমরা জানি ফ্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। আমরা এই 7টি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটাই নেই। সর্বশেষ ইলেকট্রন নিলে এখানে ফ্লোরিনের 7টি ইলেকট্রন আমরা লিখলাম। ফ্লোরিন কয়টি? 3টি। তাহলে এখানে আরেকটি ফ্লোরিন হবে, এবং এখানেও আরেকটি ফ্লোরিন হবে, এবং এর সর্বশেষ স্তরে রয়েছে, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন, এবং এক্ষেত্রেও সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে বোরনের সর্বশেষ শক্তি কয় জোড়া ইলেকট্রন রয়েছে? 3 জোড়া ইলেকট্রন রয়েছে, এবং এটা কিন্তু অষ্টক পূরণ করেনি। তাহলে এটা কি অষ্টক নিয়ম না দুইয়ের নিয়ম? অবশ্যই দুইয়ের নিয়ম। কিন্তু ফ্লোরিন কী করছে? যেহেতু সর্বশেষে 7টি ইলেকট্রন ছিল, সে বোরন থেকে 1টি ইলেকট্রন শেয়ার করে সে কিন্তু অষ্টক পূর্ণ করে, এবং 4 জোড়া ইলেকট্রন থাকে। এটা অষ্টক নিয়মের মধ্যেও পড়ে, আবার এটা দুইয়ের নিয়মের মধ্যেও পড়ে। তবে বিভিন্ন যৌগ গঠনের ক্ষেত্রে দেখা যায় অষ্টক নিয়মের তুলনায় আমাদের দুইয়ের নিয়মটা বেশি প্রযোজ্য। এবার আমরা আলোচনা করব নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা। নিষ্ক্রিয় মৌল স্থিতিশীলতার কারণ কি? আমরা জানি যে পর্যালোচনা গ্রুপ 18 যে সকল মৌল রয়েছে সে সকল মৌলকে মূলত নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে 2টি অথবা 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রন পূর্ণ থাকে। সর্বশেষ শক্তি ইলেকট্রন
পূর্ণ থাকার কারণে এই নিষ্ক্রিয় মৌলগুলো কখনো ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না, যার কারণে এই নিষ্ক্রিয় মৌল অন্য কোনো মৌলের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বিদায় এবং গ্যাসীয় অবস্থায় থাকে বিদায় নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাই নিষ্ক্রিয় মৌল স্থিতিশীলতার মেইন কারণ হচ্ছে তাদের সর্বশেষ শক্তি স্তরে 2টি কিংবা 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক এবং দ্বিত্বপূর্ণ অবস্থায় থাকে, যার কারণে তারা কোনো ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না এবং অন্য কোনো মৌলের সাথে তারা যুক্ত হয় না, এমনকি নিজেরাও নিজেদের মধ্যে সহজেই কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ যৌগ গঠন করে না। আমরা এবার দেখব নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস। আর আমরা যে নিষ্ক্রিয় মৌল কয়টি, নিষ্ক্রিয় মৌল হচ্ছে আমাদের 6টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এবং এটা আমরা জানি হিলিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 2, নিয়নের 10, আর্গনের পরমাণুর সংখ্যা 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন 54 এবং রেডন হচ্ছে 86। এবং যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের শেষে হিলিয়ামের শেষে থাকে NH², শুধুমাত্র হিলিয়ামের শেষে NH² অর্থাৎ 1H², আর বাকি যে 5টি নিষ্ক্রিয় মৌল রয়েছে তাদের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস হবে NH² NP6, অর্থাৎ সর্বশেষ শক্তিস্তর অরবিটাল হবে S এবং P অরবিটাল, এবং SP অরবিটাল মিলে মোট 8টি ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়ামের 1H², নিয়নের কী হবে 1H², 2H², 2p6, একটু খেয়াল করি 2H² 2p6, তার মানে N² NP6। আর্গনের ক্ষেত্রে হবে 1H² 2H² 2p6 3H² 3p6, এই ক্ষেত্রেও NH² NP6 এই সূত্রটি মেনে চলে। এর হচ্ছে ক্রিপ্টন 1H² 2H² 2p6 3H² 3p6 3d10 4H² 4p6, অর্থাৎ এখানেও NH² NP6 সূত্রটি মেনে চলে। এরপর জেনন 1H² 2H² 2p6 3H² 3p6 3d10 4H² 4p6 4d10, এবার 4d এর পরে 4f এর পূর্বে ইলেকট্রন যায় হচ্ছে 5s এবং 5p, তাহলে 5H² 5p6 এবং ইলেকট্রন গণনা করে দেখা যাবে এর ইলেকট্রন হবে 54টি। একইভাবে রেডনের ক্ষেত্রে কি হবে 1H² 2H² 2p6 3H² 3p6 3d10 4H² 4p6 4d10, এবার 4d পর 4f, এখানে ইলেকট্রন যাবে কয়টি 14টি, এবার 5H² 5p6 5d10 ইলেকট্রন যাবে, 5f এ না যে ইলেকট্রন যাবে 6-এ অর্থাৎ 6H² এবং 6p6, এবং ইলেকট্রন গণনা করে দেখা যাবে এখানে টোটাল 86টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের সর্বশেষ রয়েছে 5H² 5p6 অর্থাৎ NH² NP6, একই এখানে রয়েছে 6H² 6p6, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে রয়েছে 2টি ইলেকট্রন, বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে তাদের সর্বশেষ শক্তিস্তর রয়েছে 8টি করে ইলেকট্রন। এই দ্বিতীয় অষ্টপূর্ণ থাকার কারণেই মূলত নিষ্ক্রিয় মৌল অন্য কোনো মৌলের সাথে কোনো ইলেকট্রন ত্যাগ করে না, শেয়ারও করে না, যার কারণে কোনো যৌগ গঠনে অংশগ্রহণ করে না, এমনকি নিজেরাও নিজেদের মধ্যে কোনো যৌগ গঠনে অংশগ্রহণ করে না। এই কারণে নিষ্ক্রিয় মৌলকে নিষ্ক্রিয় বলা হয়। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। অধাতব পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে শক্তি বলে যুক্ত হয় তাকে বলা আয়নিক বন্ধন, এবং আয়নিক বন্ধনের ফলে যে সৃষ্ট যৌগ তাকে বলা হয় আয়নিক যৌগ। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝি। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। কেন? কারণ সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে
অধাতু। আর আমরা জানি সোডিয়ামের সর্বশেষ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s1। একইভাবে ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা 17 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের সোডিয়ামের সর্বশেষ শেলে রয়েছে আমাদের 3টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন, আর ক্লোরিনের সর্বশেষ শেলে রয়েছে 7টি ইলেকট্রন। সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটি রয়েছে সেটি ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয় এবং এটি নিষ্ক্রিয় মৌল। একটি ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন থাকে হচ্ছে কয়টি? 10টি, অর্থাৎ নিয়ন ইলেকট্রন কাঠামো অর্জন করে। অন্যদিকে ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং তার সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18। আর আমরা জানি 18 হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে। আর এই সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এই ব্যাপারটি আমরা এইভাবে লিখতে পারি যে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তর রয়েছে 1টি ইলেকট্রন এবং ক্লোরিন যার সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। এক্ষেত্রে সোডিয়াম তার সর্বশেষ শক্তি ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। অন্যদিকে ক্লোরিন ওই ইলেকট্রনটি গ্রহণ করে তার সেও ঋণাত্মক আয়নে পরিণত হবে। এইভাবে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করে। এবার আমরা অন্য একটি যৌগর ক্ষেত্রে যদি বিষয়টি ব্যাখ্যা করি, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম একটি ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ ধাতু এবং অধাতু মিলেই কেবলমাত্র আয়নিক যৌগ গঠন করতে পারে। তাই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 20। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d ইলেকট্রন না যে 4s2 হবে, তাহলে কত? 10 18 2 20। একইভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। এখন ক্যালসিয়ামের সর্বশেষ শেলে রয়েছে 2টি ইলেকট্রন, তার মানে ক্যালসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। অন্যদিকে ক্লোরিনের সর্বশেষ শেলে রয়েছে 7টি ইলেকট্রন, তাহলে ক্লোরিন কী করতে পারে? একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। তাহলে ক্যালসিয়াম যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাই 2টি ক্লোরিন পরমাণু ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টপূর্ণ করে। তার মানে হচ্ছে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন সংখ্যা থাকে 18, অর্থাৎ এটি আর্গন ইলেকট্রন কাঠামো অর্জন করে। অন্যদিকে ক্লোরিন 2টি ক্লোরিন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হয় এবং এটিও আর্গন ইলেকট্রন কাঠামো অর্জন করে। এভাবে উৎপন্ন ক্যালসিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে ক্যালসিয়াম ক্লোরাইড নামক আয়নিক যৌগ গঠন করে। এবং এই যৌগ গঠন পদ্ধতি আমরা এইভাবেও দেখাতে পারি যে ক্যালসিয়ামের সর্বশেষ শেলে ছিল 2টি ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ শেলে ছিল আমাদের 7টি ইলেকট্রন এবং ক্লোরিন ছিল আমাদের 2টি পরমাণু। তাহলে এখানে ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যদিকে 2টি ক্লোরিন পরমাণু ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে এই যে তাহলে 2টা ক্লোরিন পরমাণু এই 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। তবে এই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দিতে হবে।
যেহেতু সামনে সংখ্যা রয়েছে। এবার ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং ক্যালসিয়াম ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে সর্বশেষে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও স্পষ্ট করছি, সেটি হচ্ছে পটাশিয়াম অক্সাইড। আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s², 2s², 2p6, 3s², 3p6 এবং 4s1 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 1s², 2s², 2p2। পটাশিয়াম তার সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। অন্যদিকে অক্সিজেনের সর্বশেষ শেলে রয়েছে 4টি ইলেকট্রন, সে আরও 4টি ইলেকট্রন গ্রহণ করে সেও নিকটবর্তী নিষ্ক্রিয় কোনো মৌল ইলেকট্রন কাঠামো অর্জন করবে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, পটাশিয়াম অক্সাইডে আমাদের পটাশিয়াম রয়েছে 2টি পরমাণু। পটাশিয়াম তার সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 2টি পটাশিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। অন্যদিকে একটি অক্সিজেন পরমাণু উক্ত 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং পটাশিয়াম ধনাত্মক আয়ন এবং অক্সিজেন ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে পটাশিয়াম অক্সাইড নামক যৌগ গঠন করে। এবং বিক্রিয়াটি আমরা এভাবে দেখাতে পারি, পটাশিয়ামের সর্বশেষ শেলে রয়েছে 1টি ইলেকট্রন এবং অক্সিজেনের, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 2p4 এবং অক্সিজেনের সর্বশেষ শেলে রয়েছে 6টি ইলেকট্রন, 1, 2, 6। তাহলে এক্ষেত্রে যেটা হয়, পটাশিয়াম তার সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যদিকে অক্সিজেন পটাশিয়াম থেকে এই 2টি ইলেকট্রন, যেহেতু 2টি পরমাণু, তো পটাশিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে ধনাত্মক সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ঋণাত্মক অক্সিজেন আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে পটাশিয়াম অক্সাইড নামক যৌগ গঠন করে। আমি সর্বশেষ আরেকটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি তোমাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটি কিভাবে গঠিত হয়, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটা গঠিত হয় এইভাবে যে আমরা জানি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন বিন্যাস 1s², 2s², 2p6 এবং 3s², 3p1। অন্যদিকে অক্সিজেনটা আমরা জানি 1s², 2s², 2p4। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শেলে রয়েছে কয়টি ইলেকট্রন? সর্বশেষ শেলে রয়েছে আমাদের 3টি ইলেকট্রন। তো অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম পরমাণু কয়টি? 2টি। তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণু 3টি ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু 2টি অ্যালুমিনিয়াম পরমাণু 3 × 6টি ইলেকট্রন ত্যাগ করে এবং অ্যালুমিনিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যদিকে একটি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে, 3টি অক্সিজেন পরমাণু 3 × 6টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে উৎপন্ন অ্যালুমিনিয়াম ধনাত্মক আয়ন এবং অক্সিজেন ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠিত হয়। আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে বা লুইস ডট অনুসারে করি, লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে করি, তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের সর্বশেষ শেলে রয়েছে আমাদের 3টি ইলেকট্রন এবং পরমাণু রয়েছে 2টি, এবং অক্সিজেনের সর্বশেষ শেলে রয়েছে আমাদের 6টি ইলেকট্রন। আমি 6টি ইলেকট্রন দিয়ে দিলাম। এবার যেটা হবে, অ্যালুমিনিয়াম 2টি পরমাণু টোটাল কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? 3টি ইলেকট্রন, আর 2টি পরমাণু টোটাল 6টি ইলেকট্রন ত্যাগ করবে, আর 6টি ইলেকট্রন গ্রহণ করবে 3টি অক্সিজেন পরমাণু। তাহলে অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়াম 3+, আর অক্সিজেন উক্ত ইলেকট্রন গ্রহণ করে তার অবস্থান দাঁড়াবে এরকম, অর্থাৎ এভাবে 3 অক্সিজেন ঋণাত্মক আয়নে
পরিণত হবে। এইভাবে উৎপন্ন অ্যালুমিনিয়াম ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠন করে। আসলে আমি এখানে একাধিক বিক্রিয়া দেখিয়েছি যেটা তোমাদের পরীক্ষায় যাদের সহায়তা করতে পারে। এখন আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সমযোজী বন্ধন। সাধারণত ধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন, আর শুধুমাত্র অধাতু পরমাণুর সময়ের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন কি? অধাতু পরমাণু সম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাই হচ্ছে সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার হয় সেই শেয়ারকৃত ইলেকট্রনগুলো উভয় পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। আর সমযোজী বন্ধনের ফলে যে সৃষ্ট যৌগ তাকে বলা হয় সমযোজী যৌগ। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝে নিই। যেমন H2 অণুর ক্ষেত্রে আমরা জানি দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু গঠন করে, এবং হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে একটি ইলেকট্রন, আরেকটি হাইড্রোজেন পরমাণু তারও সর্বশেষ শক্তি স্তরে থাকে একটি ইলেকট্রন। এবং এই দুইটি হাইড্রোজেনের পরমাণুর এই প্রতিটা হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কি করে? H2 অণু গঠন করে। আর এটিকে যদি আমরা এইভাবে দেখাতে পারি, H বন্ড H, এরপর হচ্ছে H2, অর্থাৎ সবসময় এক জোড়া ইলেকট্রন মিলে হয় একটি বন্ধন। দুই জোড়া ইলেকট্রন থাকলে দুই বন্ধন, তিন জোড়া ইলেকট্রন থাকলে ত্রিবন্ধন গঠন করে। পেপারটা আমরা একটু পরে বুঝাবো। তাহলে এখানে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে তারা হাইড্রোজেন অণু গঠন করে। আরেকটু উদাহরণ মিথেন অণুতে আমরা জানি কার্বনের সর্বশেষ মিথেন অণুতে কার্বন হচ্ছে অধাতু এবং হাইড্রোজেনের ক্ষেত্রে অধাতু। সুতরাং কার্বন হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনের মাধ্যমে তারা সমযোজী যৌগ গঠন করবে, অর্থাৎ মিথেন একটি সমযোজী যৌগ। আর মিথেনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে কয়টি ইলেকট্রন? 4টি ইলেকট্রন। অন্যদিকে প্রতিটা হাইড্রোজেন পরমাণুর শেষে রয়েছে একটি ইলেকট্রন। তাহলে আমাদের রয়েছে 4টি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণু মিলে মিথেন অণু গঠন করে। তাহলে কি হবে? মিথেন অণুর কার্বনের সর্বশেষ শেলে রয়েছে 4টি ইলেকট্রন, আর প্রতি কার্বন পরমাণু প্রতিটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন শেয়ার করবে, আর প্রতিটা হাইড্রোজেন পরমাণু কার্বন থেকে একটি ইলেকট্রন শেয়ার করবে। তার মানে তারা এইভাবে অবস্থান করবে। তাহলে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন কার্বন থেকে একটি ইলেকট্রন শেয়ার করে সে দ্বিত্বপূর্ণ করে, অন্যদিকে কার্বন প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন শেয়ার করে সে অষ্টকপূর্ণ করে। এভাবে যেহেতু এখানে প্রত্যেকটা জায়গায় এক জোড়া ইলেকট্রন রয়েছে তাই এর গঠনকে আমরা এইভাবে দেখাতে পারি। আমরা জানি যে এক জোড়া ইলেকট্রনের জন্য একটি বন্ড হয়, অর্থাৎ এইভাবেই মিথেন অণু গঠিত হয়। সমযোজী যৌগে কীভাবে দ্বিবন্ধন সৃষ্টি হয় তার একটি উদাহরণ দিচ্ছি, আর সেটি দিচ্ছি আমি অক্সিজেনের ক্ষেত্রে, O2 এর ক্ষেত্রে। প্রতিটা অক্সিজেন পরমাণুর সর্বশেষ শেলে রয়েছে 6টি ইলেকট্রন, আরেকটি অক্সিজেন পরমাণু এবং তার সর্বশেষ শেলে রয়েছে 6টি ইলেকট্রন, এবং প্রতিটি অক্সিজেন পরমাণু তার পার্শ্ববর্তী অক্সিজেন পরমাণু থেকে 2টি করে ইলেকট্রন শেয়ার করে তারা অষ্টকপূর্ণ করবে। সেক্ষেত্রে তাদের গঠনটা কেমন হবে? সেক্ষেত্রে তাদের গঠন, অক্সিজেন এর সর্বশেষ শেলে রয়েছে 6টি ইলেকট্রন, এই অক্সিজেন তার সর্বশেষ শেলে রয়েছে 6টি ইলেকট্রন। আমরা এখানে 2টি ইলেকট্রন, 2 জোড়া ইলেকট্রন লিখলাম, আর এক জোড়া ইলেকট্রন আমরা এখানে এইভাবে দিলাম, এইভাবে রাখলাম। আবার এই অক্সিজেন পরমাণুর 2 জোড়া ইলেকট্রন এভাবে এবং 1 জোড়া ইলেকট্রন আমরা এইভাবে দিলাম। তার মানে এই অক্সিজেন থেকে 2টি ইলেকট্রন শেয়ার করলো, অষ্টকপূর্ণ হলো, এবং অন্যদিকে এই অক্সিজেন থেকে 2টি ইলেকট্রন শেয়ার করে সে কী করলো? অষ্টকপূর্ণ হলো। এবং যেহেতু এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করছে তাই এখানে বন্ড হবে কয়টি? এখানে বন্ড হবে 2টি, অর্থাৎ এর জন্য একটা বন্ড এবং এর জন্য এক বন্ড, অর্থাৎ এই জোড়া এক জোড়া ইলেকট্রনের জন্য একটা বন্ড, এক জোড়া ইলেকট্রনের জন্য
আরেকটি বন্ড। এইভাবে দুইটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু গঠন করে। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে ত্রিবন্ধন গঠিত হয় কিভাবে? প্রতিটা নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ শেলে রয়েছে আমাদের যদি পরমাণুর সংখ্যা 7, সর্বশেষ শেলে রয়েছে আমাদের 5টি ইলেকট্রন। একইভাবে আর একটা নাইট্রোজেন পরমাণু, এর সর্বশেষ শেলে রয়েছে 5টি ইলেকট্রন। এবং এক্ষেত্রে প্রতিটা নাইট্রোজেন পরমাণু তার পার্শ্ববর্তী নাইট্রোজেন পরমাণু থেকে 3টি ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে? এই নাইট্রোজেন 3টি ইলেকট্রন শেয়ার করলে এখানে ইলেকট্রন থাকে কয়টি? 3টি ইলেকট্রন শেয়ার করলে এক জোড়া ইলেকট্রন থাকে। আমরা এক জোড়া ইলেকট্রন এভাবে লিখলাম। একেবারে এই নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন আমরা ডান সাইডে লিখলাম। তাহলে 3টি ইলেকট্রন শেয়ার করে। 3টি ইলেকট্রন আমরা একটু বড় করে দেখাই, তাহলে বিষয়টা আর বুঝতে সুবিধা হবে। নাইট্রোজেন, তাহলে যদি 3টি ইলেকট্রন শেয়ার করে, 3টি বাতিলে থাকে এক জোড়া ইলেকট্রন, এটা আমরা বামে লিখলাম। এবং এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এটা ডান পাশে লিখলাম। 3টি ইলেকট্রন 1, 2, 3 এবং এই নাইট্রোজেন পরমাণু 3টি ইলেকট্রন 1, 2, 3। এবার এখন যদি বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এই 3 জোড়া ইলেকট্রন কী হবে? 3টি বন্ড গঠন করে সবশেষে N2 অণু গঠন করবে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক সংকোচন। আসলে অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক সংকোচনটা কি? সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর চারদিকে যখন 8টির বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে তাকে বলা অষ্টক সম্প্রসারণ। আর যদি কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টির কম সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলা হয় অষ্টক সংকোচন। আমরা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। যেমন PCl5 এর ক্ষেত্রে আমরা জানি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন রয়েছে, 1, 2, 3, 4, 5। এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে আমাদের 60টি করে ইলেকট্রন। এবং এই ফসফরাস প্রত্যেকটা ক্লোরিন পরমাণু থেকে একটি ইলেকট্রন শেয়ার করে, আর অবশিষ্ট থাকে বাকি 6টি ইলেকট্রন। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। তাহলে দেখা যাচ্ছে এখানে ফসফরাস ছিল আমাদের 5টি ইলেকট্রন, যেটা আমি বৃত্ত দিয়ে বুঝিয়েছি। আর ক্লোরিনের রয়েছে আমাদের 60টি ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7। এবং ক্লোরিন প্রত্যেকটা ফসফরাস থেকে একটি ইলেকট্রন শেয়ার করে, এবং ফসফরাস 5টি ক্লোরিন থেকে 5টি ইলেকট্রন শেয়ার করে। এবং এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস। এবং ফসফরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সর্বশেষ শক্তি স্তরে রয়েছে নিজের 5টি ইলেকট্রন, এবং 5টি ক্লোরিন থেকে 5টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 জোড়া, অর্থাৎ 10টি। যেহেতু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5 জোড়া অর্থাৎ 10টি ইলেকট্রন রয়েছে, তাই এই ক্ষেত্রে PCl5-এ অষ্টক সম্প্রসারণ ঘটে। এবার আমরা দেখাবো অষ্টক সংকোচন কিভাবে ঘটে। অষ্টক সংকোচন কি? অষ্টক সংকোচন হচ্ছে যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 8টের কম সংখ্যক ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় অষ্টক সংকোচন। যেমন বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিলিয়াম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, এবং আমরা জানি বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, এবং প্রতিটা ক্লোরিনের পরমাণুর শেষে থাকে হচ্ছে 60টি ইলেকট্রন, 1, 2, 3 আর 1। একইভাবে 1, 2, 3, 1। তার মানে এখানে যেটা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ শেলে রয়েছে 60টি ইলেকট্রন, আর বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন। বেরিলিয়াম দুইটি ক্লোরিন থেকে 2টি ইলেকট্রন শেয়ার করে। সে কী করে? সে 2-এর নিয়ম অনুযায়ী 2 জোড়া ইলেকট্রন তার সর্বশেষ শক্তি স্তরে থাকে, আর প্রতিটা ক্লোরিন পরমাণু বেরিলিয়াম থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু ঠিকই অষ্টক পূর্ণ করে। কিন্তু বেরিলিয়ামের সর্বশেষ শেলে থাকে মাত্র 2 জোড়া ইলেকট্রন। তার মানে বেরিলিয়াম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, এবং তার সর্বশেষ রয়েছে মাত্র 1 জোড়া 2 জোড়া অর্থাৎ 4টি ইলেকট্রন, অর্থাৎ 8-এর কম সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এখানে কি অষ্টক সংকোচন ঘটেছে।
তেমনি আরেকটি উদাহরণের সাহায্যে অষ্টক সংকোচন কিভাবে ঘটে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড। আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 এবং এর সর্বশেষ শেলে রয়েছে আমাদের 3টি ইলেকট্রন। আমরা 3টি ইলেকট্রন দিলাম। আর প্রতিটা ফ্লোরিন পরমাণুর সর্বশেষ শেলে রয়েছে হচ্ছে 7টি ইলেকট্রন। 1 2 3, তাহলে 6 7। একইভাবে 1 2 3 আর 1 7, 1 2 3 আর 1 7। আর যেহেতু এখানে বোরন আমাদের কেন্দ্রীয় মৌল এবং তার সর্বশেষ শেলে রয়েছে আমাদের 6টি ইলেকট্রন, তাই এখানে বলা যায় বোরন টেট্রাফ্লোরাইডেও অষ্টক সংকোচন ঘটেছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।